শুরুতেই জানিয়ে দেব নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে তেল আবিবে আবারও বড় ধরনের বিক্ষোভ। জানিয়ে দেব ড্রোন ও রকেট দিয়ে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে আঘাত করল হিজবুল্লাহ। এছাড়া রয়েছে বিশ্বের ক্ষুধার্ত জনসংখ্যার ৮০% গাজা উপত্যকার বাসিন্দা বলছে জাতিসংঘ। এদিকে রাজধানীতে পিটিআইয়ের সমাবেশ, কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। সর্বশেষ জানিয়ে দেব ইরাক থেকে মার্কিন সেনা সরিয়ে নিতে ওয়াশিংটন ও বাগদাদের মধ্যে সমঝোতা হলো। নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে তেল আবিবে আবারও বড় ধরনের বিক্ষোভ। ৫ লাখেরও বেশি ইহুদিবাদী বসতি স্থাপনকারী আবারও দখলদার শাসক গোষ্ঠী যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার মন্ত্রিসভার পদত্যাগের দাবিতে তেল আবিবের রাস্তায় বিক্ষোভে ফেটে পড়েছেন। গাজায় একটি টেকসই যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হওয়ার পাশাপাশি বন্দীদের মুক্ত করে নিয়ে আসার ব্যাপারে কোনো সফলতা না থাকায় ইসরায়েলিরা এই বিক্ষোভ করছেন। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে যে শনিবার তেল আবিবে টানা ৮ম রাতে ৫ লাখেরও বেশি বাসিন্দা এ যাবৎকালের সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভে অংশগ্রহণ করেছেন। এছাড়া আল কুদস, হাইফা, বেয়ার শেভা সহ দখলকৃত অঞ্চল জুড়ে অন্যান্য শহরগুলোতেও এবং সিজারিয়াতে নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনের কাছে প্রায় ২.৫ লাখ ইসরায়েলি বিক্ষোভে অংশগ্রহণ করছেন। শাসক গোষ্ঠীর মিথ্যাচার নিরাপত্তা আনবে না স্লোগান দিয়ে অধিকৃত আল কুদসে বিক্ষোভকারীরা গাজায় ১১ মাসব্যাপী যুদ্ধের অবসান এবং ইসরায়েলি অতি ডানপন্থী মন্ত্রিসভার পদত্যাগ এবং শাসক গোষ্ঠীর উপর অর্থনৈতিক চাপ সৃষ্টির লক্ষ্যে আরেকটি সাধারণ ধর্মঘটের আহ্বান জানিয়েছেন। গণমাধ্যম জানিয়েছে বিক্ষোভকারীরা মহাসড়কে অবরোধ করে আগুন লাগানোর পর পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। এদিকে পুলিশ জানিয়েছে তেল আবিবে বিক্ষোভ সমাবেশ থেকে তারা ৫ জন বিক্ষোভকারীকে আটক করেছে। এছাড়া দিনের আগে ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ যুদ্ধবিরতির চুক্তির বিরোধিতা করেছিলেন, বলেছিলেন যে নেতানিয়াহুর দ্বারা সমর্থিত যুদ্ধবিরতির শর্তাবলী ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে ধ্বংস করা এবং সমস্ত বন্দীদের মুক্তি নিশ্চিত করার লক্ষ্যগুলো দুর্বল করবে। এদিকে ড্রোন ও রকেট দিয়ে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে আঘাত করল হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা ড্রোন ও রকেটের সাহায্যে ইহুদিবাদী ইসরায়েলের সামরিক ঘাঁটিতে কয়েক দফা হামলা চালিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বর্বর আগ্রাসন এবং দক্ষিণ লেবাননের হামলা জবাবে হিজবুল্লাহ এসব হামলা চালিয়েছে। এক সংক্ষিপ্ত বিবৃতিতে হিজবুল্লাহ বলছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনের যোদ্ধারা এক স্কোয়াড্রন কামিকাজে ড্রোন এবং BM-21 গ্রাদ রকেট দিয়ে ইসরায়েলের রামতালি সামরিক ঘাঁটিতে হামলা চালায়। হিজবুল্লাহ দাবি করছে তাদের ড্রোন ও রকেট নিখুঁতভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে। হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের আল শাহল ব্যাটালিয়নের সদর দপ্তরে ড্রোন দিয়ে হামলা চালায়। এছাড়া ইয়ারা ব্যারাকের দক্ষিণে নতুন প্রতিষ্ঠিত ওয়েস্টার্ন ব্রিগেড 300 সদর দপ্তরে হামলা চালায় হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী শহরগুলোতে ইহুদিবাদী ইসরায়েল মাঝে মধ্যে হামলা চালিয়ে আসছে। হিজবুল্লাহ বলছে এই হামলার মধ্য দিয়ে ইসরায়েলের সব অপরাধের জবাব দেওয়া হয়েছে। এদিকে তাইহাত পাহাড়ের একটি সেনা সমাবেশে হিজবুল্লাহ যোদ্ধারা এক ঝাঁক রকেট দিয়ে হামলা চালিয়েছে। এর পাশাপাশি ইসরায়েল আল মালিকিয়া ঘাঁটিতে গোলাবর্ষণ করেছে হিজবুল্লাহ যোদ্ধারা। বিশ্বের ক্ষুধার্ত জনসংখ্যার ৮০% গাজা উপত্যকার বাসিন্দা বলছে জাতিসংঘ। খাদ্যের অধিকার বিষয়ক সংস্থা জাতিসংঘের বিশেষ প্রতিবেদক এই মন্তব্য করেছেন। মাইকেল ফাখরি বলেছেন, ২০২৩ সালের ডিসেম্বরে বিশ্বের দুর্ভিক্ষ পীড়িত জনসংখ্যার ৮০% ছিল গাজা উপত্যকার বাসিন্দা। বার্তা সংস্থা ইরানা জানিয়েছে, জাতিসংঘের খাদ্য অধিকার বিষয়ক বিশেষ প্রতিবেদক মাইকেল ফাখরি বলেছেন, যুদ্ধের ইতিহাসে এরকম দ্রুত গতিতে কোনো জাতির দুর্ভিক্ষ ও ক্ষুধা পীড়িত হবার রেকর্ড নেই। এই অঞ্চলে ২৩ লাখ ফিলিস্তিনিরা দুর্ভিক্ষ পীড়িত হবার ঘটনা নজিরবিহীন বলে মন্তব্য করেছেন। ফাখরি বলেন, ৭৬ বছর আগে অবৈধ ইহুদি ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া হয়েছে। ওই সময় থেকেই ফিলিস্তিনি জনগণকে বাস্তুচ্যুত করার ইতিহাস শুরু হয়। তারপর থেকে ইসরায়েল ফিলিস্তিনি জনগণকে ক্ষুধার্ত রাখার নীতির দিকে ঝুঁকছে বলে জাতিসংঘের ওই প্রতিবেদক উল্লেখ করেন। জাতিসংঘের মুখপাত্র স্টেফান ডুজারিক সম্প্রতি গাজা উপত্যকা জনগণকে সাহায্য করার জন্য এই সংস্থা সহ জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থা আনোয়ারা গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিয়েছেন। জাতিসংঘের মুখপাত্র আরও বলেছেন, গাজার মানবিক পরিস্থিতি বিপর্যয়কে ছেড়ে গেছে। যদিও ৭ লাখেরও বেশি খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে, তবুও খাদ্য সহায়তা বিতরণের পরিমাণ জুলাইয়ের তুলনায় ৩৫% কমে গেছে।
7 অক্টোবর 2023 সাল থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকার 70% বাড়িঘর এবং অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সাথে নৃশংস অবরোধের কারণে নজিরবিহীন দুর্ভিক্ষ ও ক্ষুধায় গুরুতর মানবিক সংকট সৃষ্টি হয়েছে। ওই এলাকায় বাসিন্দাদের প্রাণহানির আশঙ্কা রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেন স্টেফান ডুজারিক। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যানে বলা হয়েছে, ফিলিস্তিনি শহীদদের সংখ্যা বেড়ে 40,939-এ, আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 94,616 জনে। এদিকে রাজধানীতে পিটিআইয়ের সমাবেশ, কঠোর অবস্থানে পুলিশ। ব্যাপক ধরপাকড়, কার্যালয়ে পুলিশের তল্লাশি, শীর্ষ নেতাদের আত্মগোপনের মধ্য দিয়ে রাজধানীতে সমাবেশের ডাক দিয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ পিটিআই। রোববার 8 সেপ্টেম্বর রাজধানী ইসলামাবাদে এই সমাবেশ করবে দলটি। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দলের প্রতিষ্ঠাতা ইমরান খান জেল থেকেই কয়েকদিন ধরে এই সমাবেশ বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন। ফলে রাজধানীতে সমাবেশ করবে দলটি। জিও নিউজ জানিয়েছে, আদিয়ালা কারাগার থেকে কর্মীদের ইসলামাবাদের সমাবেশের যোগদানের আহ্বান জানিয়েছেন। এছাড়া কোনো বাধা আসলে তা রুখে দেওয়ার বার্তাও দেন তিনি। পাকিস্তানের সংবাদ মাধ্যম দুনিয়া নিউজ জানিয়েছে, আজকের সমাবেশ ঘিরে ইসলামাবাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দলের শীর্ষ নেতারা অনুষ্ঠানস্থল পরিদর্শন এবং সমাবেশের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। অন্যদিকে পিটিআইয়ের সমাবেশ ঘিরে ইসলামাবাদের প্রবেশপথ বন্ধ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। ফলে গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ থাকায় রাজধানীতে তীব্র যানজট দেখা দিয়েছে। এতে করে বিড়ম্বনা আর ভোগান্তিতে পড়ছেন চালকরা। এদিকে বিরোধীদের সমাবেশ ঠেকাতে নতুন আইন করছে পাকিস্তান। শান্তিপূর্ণ সমাবেশে এবং পাবলিক অর্ডার বিল 2024-এর নামে এই আইনের বেআইনি মিছিল সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। জানা গেছে, পিটিআই সমর্থিত সংসদ সদস্যদের বিরোধিতা সত্ত্বেও এই আইন পাশ করেছে শাহবাজ সরকার। এরপর এটি রাষ্ট্রপতি অনুমোদিত করায় এখন কার্যকর আইনে পরিণত হয়েছে। এদিকে ইরাক থেকে সেনা সরিয়ে নিতে ওয়াশিংটন ও বাগদাদের মধ্যে সমঝোতা হয়েছে। ইরাক থেকে মার্কিন নেতৃত্বাধীন সেনা সরিয়ে নিতে ওয়াশিংটন ও বাগদাদের মধ্যে একটি সমঝোতা হয়েছে বলে পশ্চিমা গণমাধ্যমগুলো খবর দিয়েছে। এসব গণমাধ্যম বলছে, সমঝোতা অনুযায়ী 2025 সালের সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে শত শত বিদেশি সেনা সরিয়ে নেওয়া হবে এবং অবশিষ্ট সকল সেনা 2026 সালের মধ্যে ইরাক ত্যাগ করবে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইরাক এবং সংশ্লিষ্ট অন্যান্য দেশের সরকারগুলো বেশ কয়েকটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরাক থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি সমঝোতা চুক্তি হলেও সরকারগুলোর পক্ষ থেকে এই সংক্রান্ত কোনো যৌথ ঘোষণা দেওয়া হয়নি। একজন সিনিয়র মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স বলেছে, আমাদের মধ্যে সমঝোতা হয়ে গেছে, এখন ঠিক কবে তা ঘোষণা হবে তা বাকি বিষয়গুলোর ওপর রয়ে গেছে। বার্তা সংস্থাটি জানিয়েছে, কয়েক সপ্তাহ আগেই এই সংক্রান্ত যৌথ ঘোষণা দেওয়ার কথা থাকলেও গাজা উপত্যকার উপর ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ সহ আঞ্চলিক উত্তেজনাকর পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। ইরাকি প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ফারহান আলাউদ্দিন এই সম্পর্কে রয়টার্সকে বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে ইরাক থেকে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর প্রত্যাহার বিষয়ক কৌশলগত আলোচনা শেষ হয়েছে। তিনি বলেন, আন্তর্জাতিক জোটের সদস্য দেশগুলোর সঙ্গে সম্পর্ককে এখন ইরাক একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়। এসব দেশের সঙ্গে বাগদাদ এখন সামরিক ও ব্যক্তিগত নিরাপত্তাগত, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায় বলে উল্লেখ করেন তিনি।